আসসালামু আলাইকুম। আজ 29 অক্টোবর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি মির্জা ফখরুলের, জামাতের সতর্কতা। জোট নিয়ে জামাত ও এনসিপির নতুন সমীকরণ। বাংলাভাষী মুসলমানদের পক্ষে সুপ্রিম কোর্ট, বিপাকে মোদির দল। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি বাংলাদেশের সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রণীত সুপারিশ মালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মন্তব্য করেন। তিনি বলেন, আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি আপনি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। এ কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই। সেজন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধিতে আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশন সব দলগুলোর মধ্যে যেগুলোতে আমরা একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, জনগণের শাসন আমরা দেশে নিয়ে আসতে পারবো। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এমন আশঙ্কার কথা জানান তিনি। জামাতের এই নায়েবে আমির বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়। এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে, এটাই জাতি আশা করে। জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। এ সময় নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। গণভোটের সঙ্গে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত, তাই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এটি সমাধানের আহ্বান জানিয়ে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। ভোট কক্ষে সিসি ক্যামেরা ও কেন্দ্রের সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সব বাহিনীর অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, এর আগে এসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকত, এবার তাদের প্রতিটি কেন্দ্রে অবস্থান করতে হবে। কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ কেমন আছে তারা সেটি জানতে চেয়েছে। বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার, জামায়াতের পক্ষ থেকে সেসব প্রস্তুতি রয়েছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক আদর্শিক সম্পর্কের কারণে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কের সেতুবন্ধন অনেকটাই ভেঙে যায়। পরবর্তীতে পিআর সহ বিভিন্ন দাবি নিয়ে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সঙ্গে সম্পর্ক শিথিল হওয়ার পর ধর্মভিত্তিক দলগুলো পরস্পরের আরও ঘনিষ্ঠ হয় এবং নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আদর্শিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দলগুলোর সঙ্গে আমাদের রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হতে পারে। কার সঙ্গে জোট হবে বা সমঝোতা হবে তা সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কওমি ঘরানার অধিকাংশ বড় দল দেওবন্দ আদর্শের অনুসারী, যাদের সঙ্গে জামাতের মওদুদি মতবাদ নিয়ে দীর্ঘদিনের মতভেদ রয়েছে। তবে সেই আকিদাগত বিভেদ সরিয়ে নির্বাচনী সমঝোতায় আসতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের মধ্যে অন্তত 100 আসন দাবি করছে ইসলামী আন্দোলন। মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস চাইছে 50টি আসন, আর বাকি 3 দলের দাবি 70 থেকে 80টি আসন। দলগুলোর নেতারা জানান,
আকিদাগত মতভেদ ভুলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অভিপ্রায়ে তারা জোট নয়, আসন ভিত্তিক সমঝোতায় যেতে চান। তবে বিএনপি শিবিরে এই নতুন জোট তেমন কোনো উদ্বেগ সৃষ্টি করেনি। নির্বাচনী তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা আসবে বলে জানা গেছে। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে এবং শরিকদের কাছে শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে জামায়াত। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বৃহত্তর ইসলামী স্বার্থে আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ হচ্ছি। অর্ধ শতাধিক প্রার্থী রয়েছে যারা শক্ত অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বলেন, একটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে। যেখানে যে দল ভালো সম্ভাবনা তৈরি করতে পেরেছে সেখানে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। কেউ বেশি পাবে, কেউ কম পাবে, এটাই বাস্তবতা। তফসিল ঘোষণার পরপরই আমরা সমঝোতার অবস্থান স্পষ্ট করব। অন্যদিকে এমন কৌশলের পাল্টা হিসেবে দেওবন্দ আদর্শের বিভিন্ন ইসলামী গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। ইতিমধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোটের মাঠে জামায়াতে জোটের তেমন কোনো প্রভাব নেই। তার ভাষায় অনেক 0+0+0 ইজ 0, তাই এগুলো নিয়ে আমরা অত চিন্তা করি না। বিএনপিও তো ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। নির্বাচনের আগে ইসলামের জিকির তুলে রাজনীতি করা দেশের জন্য সঠিক আচরণ নয়। আর জামায়াতকে আমরা এখন আর তেমন শক্তিশালী দল হিসেবে দেখি না। এদিকে আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটে এখনও একক কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি। জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা সে বিষয়েও এখনও সুরাহা হয়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল জোট করছে, এমন খবরকে মিথ্যা দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এনসিপির পক্ষ থেকে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এলেও এখনও আলোচনা শেষ হয়নি। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে এ খবর শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে, কিন্তু আমরা বলেছি আরও আলোচনা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির সঙ্গে একীভূত হওয়ার আলোচনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দলটির কিছু নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ব ও অরাজনৈতিক। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক জোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানান রাশেদ খান। তার ভাষায়, কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন। আমরা বলেছি আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্কতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোনো পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে বিয়ে দিলাম আর ভেঙে গেল। ভারতের আসাম রাজ্যে বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষুব্ধ সেখানকার মানুষ। এই অবৈধ উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি মামলায় আদালত সরকারকে নোটিশ দিয়েছেন। গত আগস্টে শীর্ষ আদালত উচ্ছেদ অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে ইতোমধ্যেই যারা বাস্তুচ্যুত হয়েছেন তারাই সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, আসাম নাগাল্যান্ড সীমান্তে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে আসাম সরকার বাংলাভাষী মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে। এই ধরনের উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতায় 50,000-এরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। আবেদনকারীরা দাবি করেছেন, তাড়াহুড়ো করে তাদের উচ্ছেদ করা হয়েছে এবং কোনো রকম আশ্রয় বা পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে। আবেদনকারীদের মতে, তাড়াহুড়ো করে চালানো উচ্ছেদ অভিযানে তাদের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছিল। ফলে তাদের হয় খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করা হয়েছিল, নয়তো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের করুণায় থাকতে হয়েছিল। সরকারের পদক্ষেপকে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে বলে অভিযোগ করে আবেদনে বলা হয়েছে যে একই জমিতে বসবাস সত্ত্বেও অন্যদের লক্ষ্যবস্তু করা হচ্ছে না। সরকারের দেওয়া নোটিশে বলা হয়েছিল যে রেংমা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত জমিতে তাদের দখল বনাঞ্চলের ক্ষতি করেছে, অথচ বাস্তুচ্যুতরা সকলেই দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে বসবাস করছিলেন। আবেদনকারীরা বলেছেন, সরকারের উচ্ছেদ নোটিশের পর এমনভাবে গুজব ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বৃদ্ধি পায় যে অনেক লোক এলাকা ছেড়ে চলে যেতে, এমনকি যেসব বাড়িঘর এখনও ভাঙা হয়নি তারাও চলে যেতে বাধ্য হয়। অভিযোগ, রাজ্য সরকার খালি করা জায়গাগুলোকে পুনরায় জনবহুল করে তুলেছে, যার ফলে প্রতিবেশী বসতি স্থাপনকারীদের আবেদনকারীদের বাসস্থান দখল করার অনুমতি দেওয়া হয়েছে। ভারতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি।
একই সঙ্গে কংগ্রেসকে বাংলাদেশ প্রীতি নিয়েও অভিযুক্ত করেছে দলটি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলেছে, আসামের কংগ্রেসের একটি সভায় আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে রাজ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। জেলা পর্যায়ের এক কংগ্রেস নেতা সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটি কংগ্রেসকে বাংলাদেশ প্রীতিতে আসক্ত বলেও কটাক্ষ করেছে। বিশ্লেষকদের মতে বিজেপির এই আক্রমণে পুরো বিষয়টির ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করা হয়েছে। কারণ 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে আমার সোনার বাংলা গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রিটিশদের সেই সিদ্ধান্তের বিরোধিতায় তীব্র আন্দোলনের পর 1911 সালে সেই বিভাজন বাতিল হয়। আর স্বাধীনতার পর 1971 সালে বাংলাদেশ এই গানটিকেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে। গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আর মাটির সঙ্গে মানুষের আবেগময় সম্পর্ক বর্ণনা করেছেন। সীমান্তের দুই প্রান্তের বাঙালিরাই আজও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি গেয়ে থাকেন। এমনকি ভারতের বিভিন্ন শহরের কিছু বাঙালি রেস্তোরাঁয়ও আমার সোনার বাংলা নাম ব্যবহার করা হয়। এনডিটিভি বলছে, আসামের শ্রীভূমি জেলা, আগের নাম করিমগঞ্জ, বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বারাক উপত্যকার অংশ। সেখানে বাঙালি ভাষাভাষীদের সংখ্যা বেশি, ফলে সেখানে বাংলা গান গাওয়া অস্বাভাবিক নয় বলে স্থানীয়রা মনে করছেন। লোকসভার কংগ্রেস সদস্য ও দলের উপনেতা গৌরব গগৈ বলেন, বিজেপি গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যই বোঝে না। তিনি বলেন, আমাদের দলের 80 বছর বয়সী সিনিয়র সদস্য বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর বাংলা গান আমার সোনার বাংলা গেয়েছিলেন, অথচ বিজেপি এটিকে মুসলিম সম্প্রদায়ের গান বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে সমালোচনা করছে। গগৈ আরও বলেন, নোবেলজয়ী রবীন্দ্রনাথ ভারতের অন্যতম শ্রেষ্ঠ কবি, তার লেখা একটি বাংলা গান গাওয়া নিয়ে আপত্তি কোথায়? এই গান আমাদের যৌথ ঐতিহ্য ও সাহিত্যিক উত্তরাধিকারের প্রতীক। তবে বিজেপি বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে। আসাম রাজ্য শাখা এক বিবৃতিতে বলেছে, ইঙ্গিতগুলো এখন স্পষ্ট। কিছুদিন আগেই বাংলাদেশ একটি মানচিত্র প্রকাশ করে পুরো উত্তর পূর্বাঞ্চল নিজের বলে দাবি করেছে। আর এখন সেই বাংলাদেশ আসক্ত কংগ্রেস আসামের মঞ্চে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছে। এরপরও কেউ যদি বুঝতে না পারে কি চলছে, তবে তারা হয় অন্ধ নয়তো জড়িত। আসামের মন্ত্রী অশোক সিংহল এক্সে লিখেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া হলো কংগ্রেস সভায়। এটা সেই দেশের গান যারা ভারতের উত্তর পূর্ব আলাদা করতে চায়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনের প্রধানতম অন্তরায় হচ্ছে পরিচয় সংকট। আমি যা তা যদি প্রকাশ করতে না পারি, সেটাই হচ্ছে পরিচয় সংকট। অথবা আমি আমার যে অবস্থানে আছি সেটাকে উপস্থাপন করতে পারছি না, বা উপস্থাপন করছি না লোকলজ্জার ভয়ে, মানুষের সমালোচনার ভয়ে, অথবা নিজেকে ছোট মনে করছে বলে। একটা মানুষের এর চেয়ে বড় আর কোনো প্রতিবন্ধকতা নেই। সেই জন্যে আপনি যা তা অকপটে স্বীকার করুন, এবং আপনার সেই অবস্থান যদি সন্তোষজনক না হয়, তা থেকে উত্তরণের প্রচেষ্টা করুন। তাহলেই আপনার পরিচয় সংকট কেটে যাবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মঙ্গলবার সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে 35 শিশুসহ 91 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ অবস্থায় বিধ্বস্ত অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের লাগাম টানতে আরব রাষ্ট্রগুলোর উচিত যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তার প্রভাষক রব গেইস্ট পিনফোল্ড একথা বলেছেন। বুধবার ব্রিটিশ বিশ্লেষক বলেন, ট্রাম্প অন্যান্য বিষয়ে বিভ্রান্ত হওয়ার আগে তুরস্ক এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর মতো মধ্যপ্রাচ্যের শক্তিগুলোকে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে ফিরে যেতে এবং তা মেনে চলতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করতে হবে। পিনফোল্ড আল জাজিরাকে বলেন, এখানেই আঞ্চলিক শক্তিগুলোর বলা উচিত যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের লাগাম টানতে হবে। ইসরায়েল নতুন করে আক্রমণের মাধ্যমে পুনরায় গণহত্যার এই ধারা বজায় রাখতে চাইবে। ইতিমধ্যেই তারা গাজার 50%-এরও বেশি সরাসরি দখল করে আছে। বাকি অংশ একটি অবরুদ্ধ অঞ্চল, যেখানে ইসরায়েলি অবরোধ চলছেই। রব গেইস্ট পিনফোল্ড বলেন, ইসরায়েল ঠিক এটাই চায়, এই স্থিতাবস্থা যা অস্থায়ী বলে মনে করা হয় তা স্থায়ী হয়ে উঠবে। তিনি বলেন, এটি দ্বন্দ্ব সমাধানের কোনো উপায় নয়, এটি দ্বন্দ্ব এবং অভিযোগকে স্থায়ী করার একটি উপায়, যাতে আরও দ্বন্দ্ব অনিবার্য হয়ে ওঠে।
প্রসঙ্গত গত 9 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ের মধ্যে সমস্ত বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে। 10 অক্টোবর সকাল 9টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1,70,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত 27 মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।